হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 7 এর রায়ো মার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভের একটি নতুন ভিডিও আমি করতে চলেছি। আর সেটা ইংলিশের একটা কোশ্চেন ব্যাংক, ইংলিশের একটা মডেল সেট হবে। এটা হচ্ছে ৩ নম্বর স্কুলের মডেল সেটটা আমি কিন্তু সলিউশন করব। আগে দুটো ভিডিও আমি করেছি, আগে দুটো মডেল আমি সলিউশন করেছি। এটা ৩ নম্বর মডেলটা। তো চলো শুরু করা যাক। তো দেখো, সেকেন্ড সামেটিভ তোমরা জানো, আ তোমাদের স্টার্ট হচ্ছে সিলেবাস থেকে ওই আঙ্কেল পজার থেকে শুরু হচ্ছে। তো ১ম এই যে সিনটা দেওয়া হয়েছে দেখো, আঙ্কেল পজার থেকেই দেওয়া হয়েছে। স্টোরিটা খুব ইন্টারেস্টিং, একটা ফানি স্টোরি। এখানে আঙ্কেল পজার একটা হচ্ছে ছবি, সেটা কিনা দেওয়ালে টাঙাবে। তো সেটা দেওয়ালে টাঙাতে গিয়ে কত রকমের আপদ বা বিপদ আসতে পারে, সেই আঙ্কেল পজারের ওই কাজটা আমরা যখন পড়বো, পড়লেই আমরা এটা বুঝতে পারবো। আর আশা করি তোমরা এটা পড়ে নিয়েছো। তো এটা একটা খুবই ফানি স্টোরি। কিভাবে সে ছবিটা টাঙাচ্ছে দেওয়ালের মধ্যে, আর কতজন লাগছে ওই কাজটা করার জন্য, সেটা নিয়ে আম একটা সিচুয়েশন একটা ক্রিয়েট হয়, ফানি সিচুয়েশন। তো সেটাই আমরা একটু করব এখানে। এখানে দেখো, ১ম এই সিনটা আমি একটু বলে দিই তোমাদের। তারপরে আমরা এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো করব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। এখানে হি বলতে আঙ্কেল পজারকেই বলা হচ্ছে। ওই ছবিটা টাঙাবে, যে টাঙানোর জন্য কি করা হচ্ছে সেটাই আমরা এখানে পড়ব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। তারপর তিনি তার কোটটা খুলে ফেলতেন এবং শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওয়ার্থ অফ নেইলস অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হোয়াট সাইজ টু গেট। দেখো, মজাদার ব্যাপারটা এখানে হচ্ছে, তিনি ১ম এ একটা মেয়েকে পাঠাবে, যে ৬ পেনি দাম, ৬ পেন্স, অ্যাকচুয়ালি এটা একটা ব্রিটিশ মুদ্রা, ওল্ড ব্রিটিশ, পুরোনো যুগের ব্রিটিশ মুদ্রা আরকি ছিল। তো ৬ পেন্স, ৬ পেন্স এই দামের হচ্ছে নেইলস, অর্থাৎ পেরেক আনার জন্য। আর তারপর অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হোয়াট সাইজ টু গেট। তার পেছনে আরেকটা ছেলেকে পাঠাবে। কেন? কারণ ওই মেয়েটাকে এবার বলতে হবে যে কোন সাইজের ওই পেরেকটা দরকার আছে। মানে ১ম এ ওই মেয়েটাকে বলে পাঠাবে না যে আম কোন সাইজের আনতে হবে। পেছনে আরেকটা ছেলে তার পেছনে যাবে, তাকে বলতে ওই মেয়েটাকে যে কোন সাইজের পেরেকটা আনতে হবে। "Now you go and get me my hammer, Will," he would shout, "and you bring me the rule, Tom." এবার দেখো উইলকে কি বলছে, যে এবার তুমি আমাকে হাতুড়িটা দেবে। তিনি চিৎকার করে বলতেন, "and you bring me the rule, Tom." আর টমকে কি বলছে? টমকে বলতেন যে আমাকে রুলটা দাও। অর্থাৎ ওই স্কেল মাপার, যে মাপবে যেটা দিয়ে সেটা বলছে। ঠিক আছে? মানে একটা ছবি দেওয়ালের মধ্যে টাঙাবে, তো কতজন লাগছে ওই কাজটার জন্য সেটা আমরা একটু সেটা পড়েই আমরা এখানে বুঝতে পারবো। আর এটা একটা খুবই, মানে এই সিচুয়েশনটা যেটা তৈরি হচ্ছে অত্যন্ত একটা ফানি সিচুয়েশন। আর এই ছবিটাই টাঙাতে গিয়ে কত ধরনের যে বিপদ এখানে হবে। একবার হচ্ছে হাতুড়ি ফেলে দেবে, একবার ওই নেইলটা হারিয়ে ফেলবে, মানে ওই পেরেকটা হারিয়ে ফেলবে। আচ্ছা, একবার কি করবে, দেওয়ালে যখন ঠুকতে যাবে, ঠোকার সময় দেওয়াল ফুটো হয়ে পুরো ওই পেরেকটা ঢুকে যাবে। তো বিভিন্ন ধরনের হবে এরকম। আর তারপরে একবার যখন ছবিটা যখন টাঙাতে যাবে, ফ্রেম সমেত সেটা খুলে যাবে। তো খুবই ইন্টারেস্টিং আরকি। I shall want the step ladder and I had better have a kitchen chair too. আচ্ছা, আর কি লাগবে আমার? একটা স্টেপ ল্যাডার, মানে ধাপ দেওয়া যে সিঁড়িগুলো হয়, আমরা যেটা বাংলাতে বলি না? ঘড়ঞ্চি বলি যেগুলোকে। সেইরকম একটা বলছে সিঁড়ি লাগবে। and I had a better have a kitchen chair too. I had better have a kitchen chair too. আরেকটা কি, রান্নাঘরের চেয়ারগুলো সেটাও লাগবে। And don't you go Maria because I shall want somebody to hold me the light. আর মারিয়া তুমি যেও না। কারণ আমার একজনের দরকার পড়বে যে কিনা আলোটা ধরবে, লাইটটা দেখাবে। When the girl comes back, she must go out again for a bit of picture cord, Tom. Picture cord. আচ্ছা, যখন মেয়েটা ফিরে আসবে, যাকে পেরেক আনতে পাঠিয়েছিল, তাকে কিন্তু আবার যেতে হবে পিকচার কর্ড, অর্থাৎ ছবি টাঙানোর যে দড়িটা, সেটা আনার জন্য। মানে একবারে কোনো কাজ হবে না। ওকে আবার পাঠাবে। "টম, where's Tom? টম, টম কোথায়? টম, you come here. I shall want you to hand me up the picture." টম, তুমি এখানে এসো। আমার তোমাকে দরকার পড়বে, কারণ তুমি আমাকে ওই ছবিটা তুলে দেবে। তার মানে একটা ছবি তিনি দেওয়ালে টাঙাবেন, আর সেই ছবিটা টাঙাতে গিয়ে কতজনের হেল্প লাগছে। এখানে আমরা পেলাম একজনের নাম উইল, টম, মারিয়া, ঠিক আছে? আবার ওইখানে একটা মেয়েকে ১ম এ পাঠিয়েছে আ পেরেক আনার জন্য। তার পেছনে আরেকটা ছেলেকে পাঠিয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে পুরো সিচুয়েশনটা, এরকমভাবে একটা ফানি সিচুয়েশন তৈরি হয়েছে। তো এটা খুবই ইন্টারেস্টিং। আমরা নেক্সট যখন আবার করতে থাকবো, এই গল্পটা আমি আবার বলব। সিনটা আবার পড়ব।
তাছাড়া তোমরাও পড়েছো, বুঝতে পারবে এটা আরকি। এবার দেখো এখানে কি প্রশ্নগুলো আছে ১ম এ। দ্যা স্পিকার অর্ডারড দ্য গার্ল টু ব্রিং, মেয়েটাকে অর্ডার দিয়েছিল কি আনার জন্য? হ্যামার, নেইলস, হিজ কোট, টম। নেইলস, তাই না? মেয়েটাকে আনতে দিয়েছিল কি? পেরেক আনতে দিয়েছিল। তাহলে নেইলস, এটা হবে উত্তর। সেকেন্ডেরটা, টু হ্যাং দ্য পিকচার ড্যাশ ইজ আস্কড টু ব্রিং আ হ্যামার। হ্যামার অর্থাৎ হাতুড়ি। হাতুড়িটা কাকে আনতে বলেছিল? নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল। তাহলে উইলকে বলা হয়েছিল। ৩ নম্বর প্রশ্ন, বিফোর স্টার্টিং দ্য ওয়ার পজার টুক অফ হিজ, ওই কাজটা অর্থাৎ আ ছবিটা টাঙানোর আগে কি খুলেছিল আঙ্কেল পজার? আঙ্কেল পজার খুলেছিল তার কোটটা। ১ম এই আছে ৪ নম্বর। ড্যাশ ইজ আস্কড টু ব্রিং দ্য রুল। রুল কাকে আনতে বলা হয়েছিল? এই যে অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম। তাহলে টমকে বলা হয়েছিল রুল আনার জন্য। রুল অর্থাৎ যেটা দিয়ে মাপবে। ঠিক আছে? হয়ে গেল? আচ্ছা, বি এর দাগে প্রশ্ন কি আছে? হোয়াট ওয়াজ দ্য ওয়ার্থ অফ দ্য নেইলস? অর্থাৎ ওই পেরেকের দাম কি ছিল? তাহলে আমরা লিখব দ্য ওয়ার্থ অফ দ্য নেইলস ওয়াজ 6 pence. আচ্ছা, এখানে দেখো আমি একটু বলে দিই। আ এই যে এটা দেওয়া আছে দেখো 6 পেন তারপর অ্যাপোস্ট্রোফি দিয়ে ORTH, এটাকেই বলা হচ্ছে 6 পেন্স। পেন্স এটা হচ্ছে ওল্ড মানে পুরনো যুগের ব্রিটিশ মুদ্রা যেটা, সেটাকে বলা হচ্ছে 6 মানে পেন্স বলা হচ্ছে। আর এটা হচ্ছে প্লুরাল থাকলে আমরা পেন্স বলি। এটা যদি সিঙ্গুলার হয়, যদি 1 হয় তাহলে 1 পেনি আমরা বলি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। লিস্ট দ্য থিং লিস্ট দ্য থিংস আঙ্কেল পজার নিডেড টু হ্যাং দ্য পিকচার। আঙ্কেল পজারের কি, কি জিনিসগুলো দরকার ওই পিকচারটা ছবিটা টাঙানোর জন্য? তাহলে এখানে দেখো পরপর দেওয়া আছে কি, কি। ১ম এ আমরা করব দ্য টোটাল লিস্ট অফ থিংস টু এটা না লিখে এইভাবেও আমরা লিখতে পারি। তাহলে কি, কি লাগছে? ১ম এ আছে কি? নেইলস, হ্যামার, রুল, কিচেন চেয়ার, পিকচার কর্ড আর লাইট etcetera are needed to hang the picture. আচ্ছা, আরেকটা লাগবে যেটা হচ্ছে
স্টেপ ল্যাডার। এখানে উপরে আমি লিখে দিচ্ছি স্টেপ ল্যাডার। তাহলে কি, কি লাগছে? নেইলস, হ্যামার, রুল, কিচেন চেয়ার, স্টেপ ল্যাডার, পিকচার কর্ড, লাইট এটসেট্রা আর নিডেড টু হ্যাং দ্য পিকচার। ঠিক আছে? তাহলে এটা তোমরা একটু খাতার মধ্যে তুলে নাও। নেক্সট ৩ নম্বর প্রশ্ন। হু ওয়াজ আস্কড নট টু গো এনিহোয়্যার অ্যান্ড হোয়াই? কাকে বলা হয়েছিল যে তোমাকে আ মানে অন্য কোথাও যাওয়ার জন্য মানে যেতে না বলা হয়েছিল, যে তুমি কোথাও যেও না। এবং তাকে কেন বলা হয়েছিল, কেন যে মানে না যাওয়ার জন্য? সেটা কি দেখো, মারিয়াকে বলা হয়েছিল। এখানে দেখো "অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট somebody to hold me the light"। তাহলে মারিয়াকে বলা হয়েছিল। তাহলে who was asked? মারিয়া was asked। মারিয়া was asked not to go anywhere because he wanted someone to hold him the light। মানে তাকে লাইটটা ধরার জন্য কারো একজনের দরকার পড়তো। আর সেই কারণেই তিনি মারিয়াকে বলেছিলেন কি, যে তুমি কোথাও যেও না। ঠিক আছে, হলো। প্রোজ সেকশনটা হয়ে গেল। এবার দেখো পোয়েমটা আছে। তোমরা জানো এই পোয়েমটা? তোমরা এই পোয়েমটা জানো কোথা থেকে দেওয়া হয়েছে? দ্য ভাগাবন্ড থেকে দেওয়া হয়েছে। সিলেবাসে আছে তোমাদের এটা। তো ভ্যাগাবন্ড আমি আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছিলাম, এটা একটা ভবঘুরেকে নিয়ে এই কবিতাটা আছে, পোয়েমটা আছে। তো ভবঘুরের লাইফটা, অর্থাৎ ভবঘুরে কি চাইছে? ভবঘুরে চাইছে যে আমার কোনো রকম সম্পত্তি, কোনো ভালোবাসা, কোনো আশা, কোনো বন্ধু এসব আমার কিচ্ছুই চাই না। ভবঘুরে কি চাইছে, যে তার সারা যে জীবনটা আছে, সারাটা জীবন সেটা হচ্ছে নেচারের কোলে, মানে ক্লোজ টু নেচার সে থাকতে চাইছে। আর কি একদম সিম্পল একটা লাইফ সে কাটাতে চাইছে। তো সেটা নিয়েই পুরো কবিতাটা আছে। তো আমি এখানে একটু তোমাদের বলে দিই কবিতাটা এই স্ট্যানজা গুলোতে কি বলছে। এখানেই ভ্যাগাবন্ড বলছে, "গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লেভ গো বাই মি, গিভ দ্য জলি হেভেন অ্যাভাব অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি"। বলছে আমাকে সেই জীবনটা দাও যেটা আমি ভালোবাসি, যেটা আমি চাই। লেট দ্য লেভ গো বাই মি। লেভ কথাটার মানে হচ্ছে ওই পাহাড়ি যে ঝর্ণাগুলো হয় সেটা বলছে। আ সেই ওই ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা সেটা আমার পাশ দিয়ে যেতে দাও। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ। জলি হেভেন অর্থাৎ আনন্দময়। হেভেন এখানে হেভেন কথাটার মানে এখানে বলছে আকাশ। তো জলি হেভেন মানে আনন্দময় মুক্ত যে আকাশ, উপরের আকাশ সেটা আমাকে দাও। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি। বাইওয়ে কথাটার মানে হচ্ছে গ্রামের যে সরু, সরু রাস্তাগুলো হয় সেটা। সেই সরু রাস্তা, গ্রামের সরু রাস্তা আমার পাশে আমাকে দাও। আমার পাশে দাও এটা। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। আর কি আমার বিছানাটা হোক কোথায়? বুশ অর্থাৎ ঝোপঝাড়ে। যেখান থেকে আমি কিনা উপরের স্টারটাকে, মানে উপরে যে তারাগুলো আছে সেগুলোকে আমি দেখতে পাবো। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। আমি রুটি নদীর জলে ডুবিয়ে খাবো। ঠিক আছে? ডুবাবো এটা বলতে চাইছি। দেয়ারস দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি। আমার মতো মানুষের জন্য এরকম জীবনটাই আ থাকা উচিত। আমার এরকমই জীবন পাওয়া উচিত। দেয়ারস দ্য লাইফ ফরএভার। আর এইরকম যে জীবনটা সেটা আমি কিন্তু সারা জীবনের জন্য চাই। অর্থাৎ ওই সিম্পল লাইফ যেটা নেচারের পাশে থাকতে চাই, নেচারের কোলে থাকতে চাই, এরকম একটা লাইফেরই কথা বলা আছে। আর তারপরে কি বলছে দেখো, "লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি"। বলছে কি, ব্লো অর্থাৎ হচ্ছে বিপদ বা আশঙ্কা। আপদ-বিপদ আমার উপরে পড়তে দাও। সেটা শীঘ্র হোক বা দেরি করে হোক। লেট হোয়াট উইল বি ওভার মি। পড়তে দাও। যেটাই আমার উপরে পড়তে চাই, যে বিপদটাই আমার উপর আসতে চাই সেটা আসতে দাও। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি। আর কি পৃথিবীর এই যে আনন্দময় মুখ, আনন্দময় যে প্রকৃতি, সেই প্রকৃতিটা কি বলছে আমার চারিপাশে আমাকে দাও। অ্যান্ড দ্য রোড বিফোর মি। আর কি আমার
সামনে আমাকে কি দাও? রাস্তাটুকু দাও। ব্যাস এইটুকুই আমার জীবন চাই। আমার আর কিছু চাই না। নেক্সট স্ট্যাঞ্জা গুলোতেও আমরা পড়বো। নেক্সট স্ট্যাঞ্জা যখন পাবো সেখানেও বলা থাকবে কি? যে আমার ওয়েলথ চাই না, আমার সম্পত্তি চাই না, আমার ভালোবাসা চাই না, আমার আশা চাই না, কিচ্ছু চাই না। শুধু আমাকে এই নেচারের কোলে আমাকে থাকতে দাও। এটার থিম এটাই, এই পোয়েমটার থিম এটাই যে নেচারকে কিভাবে ডেসক্রাইব করা হচ্ছে আর নেচারের কোলে কিভাবে থাকতে চাইছে, এটাই হচ্ছে মূল বিষয় ভাগাবন্ড। আর ভাগাবন্ড কথাটার মানেই হচ্ছে ভবঘুরে। আর ভবঘুরে কারা? যারা কিনা উদ্দেশ্যহীনভাবে যারা কিনা থাকে মানে তাদের লাইফটা সেইভাবেই কাটায়। তাদের জীবনে কোনো লক্ষ্য নেই। একদিন এখানে, একদিন ওখানে এইভাবেই ওরা কাটায়। ঠিক আছে? এবার দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য পোয়েট সিক্স দ্য লাইফ অফ এ অর অ্যান ফিশারম্যান, অ্যাস্ট্রোনমার, ভ্যাগাবন্ড। তাহলে আমি কি বললাম? ভ্যাগাবন্ড। ভবঘুরের জীবন চাইছিলেন। আচ্ছা নেক্সট। দ্য ভ্যাগাবন্ড ডিজায়ার্স হিজ লাইফ ইন দ্য ল্যাপ অফ দ্য নেচার টু বি টেম্পোরারি, ইটার্নাল, লাইফ লং, আ ফ্লিটিং মোমেন্ট। ভ্যাগাবন্ড তার লাইফটা নেচারের কোলে কাটাতে চাইছেন। সেটা কি? লাইফ লং, হ্যাঁ না? সারা জীবন ধরে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সারা জীবন ধরে কিন্তু তিনি কাটাতে চাইছিলেন। ঠিক আছে? তাহলে এইগুলো তোমরা খাতার মধ্যে একটু তুলে নাও ভিডিওটা পজ করে। ওকে। ৩ নম্বর প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন। দ্য পোয়েট ওয়ান্টস টু স্টে away from nature, within nature, at home, in the hills. পোয়েট কোথায় থাকতে চাইছিলেন? অ্যাওয়ে ফ্রম নেচার, নেচার থেকে দূরে, উইদিন নেচার, নেচারের মধ্যে, অ্যাট হোম, বাড়ির মধ্যে, ইন দ্য হিলস, পাহাড়ের মধ্যে। তাহলে উইদিন নেচার, নেচারের মধ্যেই পোয়েট কিন্তু থাকতে চেয়েছেন। ৪ নম্বর প্রশ্ন, দ্য থিং হুইচ দ্য ভাগাবান্ড ওয়ান্টস টু হ্যাভ অ্যাবাভ হিম ইজ দ্য, মানে তার ওপরে কি চাইছে? ভবঘুরে যে আছে, ভাগাবন্ড যে আছে, তার মাথার উপরে কি চাইছিল? বুশ, লেভ, জলি হেভেন না রিভার? তাহলে জলি হেভেন হবে। মাথার উপরে কি চাইছে? জলি হেভেন, আনন্দময় আকাশ। ট্রু ফলস করতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমটা কি বলেছে? দ্য ভ্যাগাবন্ড হ্যাজ দ্য কারেজ টু ফেস দ্য হার্ডশিপস অফ লাইফ। অর্থাৎ জীবনের যে কঠিন সময়গুলো আসবে, সেই কঠিন সময়ের সম্মুখীন হওয়ার জন্য যে সাহসটা, সেই সাহসটা কি ভ্যাগাবন্ডের আছে? এটা ট্রু হবে। কেন? দেখো এখানে যে সাপোর্টিং স্টেটমেন্টটা আছে, এই যে লাইনগুলো, "লেট দ্য ব্লো ফল ওভার মি", এই যে "লেট দ্য ব্লো ফলস সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি", এই যে দুটো লাইন, এই দুটো লাইনকে কিন্তু আমরা সাপোর্টিং এ দেবো। তবে এটা যেহেতু পোয়েমের লাইন, এইভাবে আমরা কোটেশনের মধ্যে দেবো। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি। আচ্ছা, এই দুটো লাইনকে আমাদের দিতে হবে। আর দুটো লাইনকে কিন্তু আমরা কোটেশনের মধ্যে রাখবো যেহেতু পোয়েমের লাইন এগুলো। ঠিক আছে? আর এই দুটো লাইন অ্যাকচুয়ালি বলেছিল কি? "লেট দ্য ব্লো ফল সুন অর লেট", ব্লো কথাটার মানে হচ্ছে আপদ বা বিপদ।
বলছে বিপদ আসুক, শীঘ্রই আসুক অথবা দেরিতে আসুক, let what will be over me, আসতে দাও। যেটা আমার উপরে আসছে সেটাকে আসতে দাও। অর্থাৎ কি? অথরের ভাগাবন্ডের কি সাহসটা আছে যে কঠিন পরিস্থিতি যদি তৈরি হয়, সেটার সম্মুখীন কিন্তু তিনি হতে পারবেন। ঠিক আছে? তাহলে এটাকেও তোমরা খাতার মধ্যে একটু তুলে নাও। নেক্সট, নেক্সট কি বলেছে? "দ্য ভাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম।" রাস্তাটা যেটা চাইছে সেটা তার থেকে অনেক দূরে। এটা ফলস। কি চাইছে রাস্তাটা? রাস্তাটা একদম তার সামনেই। সাপোর্টিং এ আমরা কি দেব? "অ্যান্ড দ্য রোড বিফোর মি।" এটা আমরা দিয়ে দেব। ঠিক আছে? ৩ নম্বর, "দ্য পোয়েট ওয়ান্টস টু স্লিপ ইন দ্য গ্রাস।" এটা ফলস হবে। ঘাসের মধ্যে নয় বাট বুশ অর্থাৎ ঝোপঝাড়, তার মধ্যে কিন্তু ঘুমোতে চেয়েছেন। ওটাই কিন্তু বেড হিসেবে চেয়েছেন। তাহলে কি? আ "বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি।" এটা আমরা দেব। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল এবার পোয়েমটা। এবার দেখো আনসিনটা আছে। আনসিনটা কি? নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে দেওয়া হয়েছে। তো কি বলছে আমরা একটু আনসিনটা দেখি। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ গ্রেট স্টুডেন্ট। খুব ভালো একজন ছাত্র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। হি অলওয়েজ স্কোরড হাই মার্কস ইন দ্য এক্সামিনেশনস। পরীক্ষাতে সর্বদাই তিনি কি ভালো মার্কস পেতেন। খুবই ভালো মার্কস পেতেন। হি ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট কথাটার মানে হচ্ছে দেশপ্রেমী যাদের বলা হয় তাদেরকে প্যাট্রিয়ট বলা হয়। ওয়ান্স আ ব্রিটিশ প্রফেসর মেড সাম ন্যাস্টি কমেন্টস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পিপল। ন্যাস্টি মানে খারাপ। খারাপ মন্তব্য একবার একটা ব্রিটিশ প্রফেসর, ব্রিটিশ যে প্রফেসর অর্থাৎ অধ্যাপক যারা, আ তাদেরকে প্রফেসর বলা হয়। তো ব্রিটিশ এক অধ্যাপক ছিলেন, যিনি কিনা একবার খুবই খারাপ মন্তব্য করেছিলেন ভারতীয় মানুষদেরকে নিয়ে। সুভাষচন্দ্র became very angry at the insult of his countrymen and protested against it. এটা শোনার পরে সুভাষচন্দ্র বোস কি? তিনি অনেক বেশি রেগে গিয়েছিলেন। কারণ কি? তার যে কান্ট্রিম্যান অর্থাৎ দেশের যে মানুষ, সেই মানুষদেরকে কি ইনসাল্ট করা হয়েছিল। অর্থাৎ তাদেরকে অপমান করা হয়েছিল। অ্যান্ড প্রোটেস্টেড এগেইনস্ট ইট, এর বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিবাদও করেছিলেন। হি লাভড ইন্ডিয়া অ্যান্ড হার পিপল ভেরি মাচ। তিনি ভারত এবং ভারতীয়দেরকে প্রচণ্ড ভালোবাসতেন প্রচুর পরিমাণে। নেতাজি আওয়ার beloved লিডার, আমাদের প্রিয় নেতা নেতাজি ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। তোমরা জানো নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতার জন্য অনেক লড়াই করেছিলেন, ভারতের স্বাধীনতার জন্য। তো সেটাই বলছে, স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছিলেন। হি ওয়েন্ট টু ইউরোপ টু সিক হেল্প ফ্রম জার্মানি। তিনি ইউরোপে গিয়েছিলেন জার্মানির কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য। অ্যাট লাস্ট হি রিচড জাপান। সর্বশেষে তিনি জাপানে গিয়েছিলেন অ্যান্ড দেয়ার হি ফর্মড দ্য আইএনএ। আর সেখানে তিনি তৈরি করেছিলেন কি? আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ঠিক আছে? তো এটাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে। এবার দেখো এখানে কি প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমরা করব। আনসিনটা সেরকম কিছু নয়, বোঝানোর মতো কিছু নেই এখানে। আর কোয়েশ্চেন গুলো ইজি থাকবে দেখো। ১ম এ কি আছে? ট্রু ফলস as supporting statement. Subhash Chandra Bose was a person who vigorously supported his country and has prepared to defend it against enemies. কি বলছে? যে vigorously supported অর্থাৎ প্রবলভাবে তিনি কিন্তু সাপোর্ট করতেন ভারতীয়দেরকে। আ মানে ভারতকে বা নিজের দেশকে, and was prepared to defend it against enemies. আর কি? এর যে শত্রু তাদের বিরুদ্ধে এটাকে বাঁচানোর জন্য কিন্তু তিনি প্রিপেয়ার অর্থাৎ প্রস্তুত ছিলেন। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু হবে।
তিনি প্রবলভাবে কিন্তু তিনি আম সাপোর্ট করতেন নিজের দেশকে। তাহলে এখানে এটা আমরা দেব। সুভাষ চন্দ্র became very angry at the insult of his countrymen and protested against it. এই লাইনটা আমরা কিন্তু সাপোর্টিং এ দিয়ে দেব। Became very angry at the insult of his countrymen and protested against it. ঠিক আছে? মানে এই লাইনটা এখান থেকেই সুভাষচন্দ্র became থেকে protested against it এতটা পর্যন্ত আমরা দিয়ে দেব। ঠিক আছে? নেক্সট, নেক্সট কি বলেছে? নেতাজি participated in India's freedom movement. নেতাজি participated, হ্যাঁ, ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট অর্থাৎ ভারতের যে স্বাধীনতা সংগ্রাম যেটা ছিল, সেখানে নেতাজি অংশগ্রহণ করেছিল। এই যে এখানে দেখো, নেতাজি আওয়ার বিলাভড লিডার ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। অর্থাৎ ওই স্বাধীনতার জন্য তিনি লড়াই করেছেন। তাহলে তার মানে এটাও হবে ট্রু। আর আমরা সাপোর্টিং দেব এটা, নেতাজি আওয়ার বিলাভড লিডার ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। ঠিক আছে? এবার প্রশ্নোত্তরগুলো করব, এটা তোমরা একটু খাতায় তুলে নাও। কি বলেছে? হাউ ওয়াজ সুভাষচন্দ্র বোস অ্যাজ আ স্টুডেন্ট? অ্যাজ আ স্টুডেন্ট সুভাষচন্দ্র বোস কিরকম ছিল? তিনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন আর তিনি সবসময় পরীক্ষাতে ভালো নাম্বার পেতেন। তাহলে আমরা ১ম এ যে লাইনটা আছে, ১ম এই দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। হি অলওয়েজ স্কোরড হাই মার্কস ইন দ্য এক্সামিনেশনস। এই দুটো লাইন আমরা দিয়ে দেব। তাহলে সুভাষচন্দ্র বোস ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট। হি অলওয়েজ স্কোরড হি অলওয়েজ scored high marks in the examinations. ঠিক আছে? ১ম দুটো লাইন আমরা দিয়ে দিলেই হয়ে যাবে। পরের প্রশ্নটা, why did সুভাষচন্দ্র বোস go to Europe? তিনি ইউরোপে কেন গিয়েছিলেন? To seek help from Germany. তাহলে সুভাষচন্দ্র বোস আচ্ছা দেখো, এখানে ডিড দিয়ে প্রশ্ন করেছে। আমি বারবার বলেছি ডিড দিয়ে যদি প্রশ্ন করে তার মানে আমাদেরকে পাস্ট টেন্স এ লিখতে হবে। তার মানে go টা হয়ে যাবে went।
Subhash Chandra Bose went to Europe to seek help, সাহায্য চাওয়ার জন্য from Germany, জার্মানির কাছ থেকে। জার্মানির কাছ থেকে সাহায্য চাওয়ার জন্যই তিনি কিন্তু ইউরোপে গিয়েছিলেন। ঠিক আছে? হোয়াট ডিড সুভাষচন্দ্র বোস ফর্ম ইন জাপান? তাহলে সুভাষচন্দ্র বোস জাপানে কি তৈরি করেছিলেন? আমরা জানি আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তাহলে আমরা এটা লিখবো সুভাষচন্দ্র বোস, সুভাষ চন্দ্র বোস formed the INA in জাপান। হয়ে গেল তাহলে আমাদের আনসিনটা। এবার গ্রামারে চলে আসি। গ্রামারে দেখো কি বলছে, প্রথমেই প্রিফিক্স আর সাফিক্স দিয়ে করতে হবে। ঠিক আছে? প্রিফিক্স প্রথমে দেখো প্রিফিক্স সাফিক্সে ইন, ইম আর সাম এগুলো অ্যাড করে আমাদেরকে প্রিফিক্স সাফিক্স করতে হবে। এগুলো আমরা অনেক করেছি। প্রথমে দেখো ডিফারেন্ট আছে, ডিফারেন্টটা ইনডিফারেন্ট হয়ে যায় তোমরা জানো। প্রিফিক্স অ্যাড করব আমরা ইন, ইন প্রিফিক্স অ্যাড করে আমরা করব ইনডিফারেন্ট। নেক্সট সাফিসিয়েন্ট, এটাও ইন প্রিফিক্স অ্যাড করে আমরা ইনসাফিসিয়েন্ট করব, ইনসাফিসিয়েন্ট। আই এম সরি, এটা ২ নম্বরে এটা নেই। ২ নম্বরে আছে হোল। হোলটা হয়ে যাবে হোলসাম। এখানে আমরা সাফিক্স অ্যাড করব হোলসাম। আর লাস্ট ৩ নম্বরে যেটা আছে এটাতে করব ইনসাফিসিয়েন্ট। তাহলে দুটোর ক্ষেত্রে আমরা সেম প্রিফিক্স অ্যাড করলাম ইন, ইন প্রিফিক্সটা অ্যাড করে আমরা করলাম। ঠিক আছে? এবার দেখো ৫ নম্বরে কি বলেছে? পার্টিসিপল অ্যাডজেক্টিভ শি গেভ মি আ বুক রিটেন রাইটিং বাই মহাত্মা গান্ধী। আচ্ছা, পার্টিসিপল অ্যাডজেক্টিভ মানে ভার্বের থার্ড ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি অ্যাড করে আমরা কোনো নাউনকে ডেসক্রাইব করি, তাই তো? তাহলে এখানে বুকটা আছে নাউন, তাহলে এটাকে ডেসক্রাইব করো। রাইটিং বুক তো হবে না, তাহলে রিটেন বুক হবে। শি গেভ মি আ রিটেন বুক, প্রথমেরটা। শি গেভ মি আ রিটেন বুক বাই মহাত্মা গান্ধী। ঠিক আছে? তাহলে এটাও তোমরা খাতার মধ্যে তুলে নাও। নেক্সট চলে যাব আমরা। আরেকটা আছে দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর রোল্ড আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এটা আমরা আগেও করেছি। এটা রোলিং হবে। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এরপরে মডেল দিয়ে করতে হবে। মডেল কোনগুলো? মডেল মে, মাইট, শুড, মাস্ট, কুড, উইল, উড, এগুলো ক্যান, এগুলো হচ্ছে মডেল। আচ্ছা, এই মডেলগুলো কি? অ্যাকচুয়ালি মডেলগুলো হচ্ছে এক ধরনের হেল্পিং ভার্ব, যেগুলো মেইন ভার্বকে হেল্প করে। আর মেইন ভার্বকে হেল্প করার পর এটা কি হয়? মেইন ভার্বকে হেল্প করার পর এটা কোনো একটা সম্ভাবনা, কোনো একটা অনুমতি, পরামর্শ, বাধ্যবাধকতা, হ্যাঁ? ইত্যাদি, ক্ষমতা, এইগুলোকে হচ্ছে বোঝায়। তাহলে প্রত্যেকটা মডেল আমরা ইউজ করি কোথায়, কোথায় সেটা আমাদেরকে একটু শিখতে হবে। দেখো ১ম টাতে বলা হয়েছে, "ইউ ড্যাশ ওবে ইউর এল্ডার্স"। এখানে তোমাকে একটা পরামর্শ দেওয়া হচ্ছে বা বাধ্যবাধকতা। তাহলে এই ধরনের যদি বোঝায় আমরা শুড ব্যবহার করি। এল্ডার্স অর্থাৎ বড়দের আমাদের সম্মান করা উচিত, রেসপেক্ট করা উচিত, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের একটা পরামর্শ, এই পরামর্শ যদি বোঝায় তাহলে আমরা শুড ব্যবহার করব।
হয়েছে? ২ নম্বরটা ড্যাশ আই কাম ইন, এটা একটা কি? অনুমতি চাওয়া হচ্ছে। একটা অনুমতি। তাহলে অনুমতি যদি চাওয়া হয় এখানে আমরা মে ব্যবহার করব। মে আই কাম ইন? ৩ নম্বরে ড্যাশ ইউ হেল্প মি সলভিং দ্য সাম, এখানে একটা ভদ্রভাবে বা নম্রভাবে অনুরোধ করা হচ্ছে। তাহলে এইরকম যদি ভদ্রভাবে বা নম্রভাবে অনুরোধ করা হয় তাহলে আমরা ব্যবহার করি কুড। প্রত্যেকটা আর ক্যান যেটা আছে, ক্যান হচ্ছে কোনো বর্তমানে যদি কোনো ক্ষমতা বোঝায় যে আই ক্যান সুইম ভেরি ফাস্ট, আই ক্যান রান ভেরি ফাস্ট, এসব ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি ক্ষমতা বোঝানোর জন্য। ঠিক আছে? আচ্ছা। এরপর ৭ এর দাগে কি বলেছে? fill in the blanks with appropriate forms of the verbs given in the brackets, ভার্বের সঠিক ফর্ম দিয়ে করতে হবে। তো আমাদের টেন্সটা ঠিকঠাক করে লিখতে হবে। The birds dash chirps, এখানে ভার্বটা দেওয়া আছে chirps। now, now মানে কি কাজটা এখন হচ্ছে। তাহলে এখন যদি হয় এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এ করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি জানি? সাবজেক্ট প্লাস am is are, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে এখানে দ্য সাবজেক্ট আছে দ্য বার্ডস, বার্ডস এর পরে কোন অক্সিলিয়ারি ভার্ব বসবে? আর বসবে। দ্য বার্ডস আর, যেহেতু এটা প্লুরাল আছে, ভার্বটা আছে চার্প, তাহলে ভার্বের সাথে আইএনজি, চার্পিং, তারপর অবজেক্ট হবে নাও। হলো? আচ্ছা, সেকেন্ড পরেরটা কি আছে? দ্য মেইড ড্যাশ দ্য প্লেটস ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে যদি বলা থাকে তার মানে গতকাল কাজটা হয়ে গেছে, তার মানে এটা পাস্টে যেতে হবে, সিম্পল পাস্ট। দ্য মেইড, আর সিম্পল পাস্টে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। দ্য মেইড এটা সাবজেক্ট আমরা করলাম। আচ্ছা, ভার্বটা দেওয়া আছে ওয়াশ, তাহলে ওয়াশের সেকেন্ড ফর্ম কি হয়ে যাবে? ওয়াশড। দ্য মেইড ওয়াশড, এরপরে তাহলে সাবজেক্ট হলো ভার্বের সেকেন্ড ফর্ম, বাকিটা যেটা অবজেক্ট সেটা আমরা লিখবো ওয়াশড দ্য প্লেটস ইয়েস্টারডে। হলো? হয়ে গেছে। তাহলে এবার আমাদের গ্রামারও হয়ে গেল, শুধুমাত্র রাইটিংটা বাকি আছে। দেখো রাইটিংটা এখানে কচ্ছপ এবং খরগোশের যে রেস হয়েছিল সেই রাইটিংটা দেওয়া আছে, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। তো সেটা এই পয়েন্টগুলো কয়েকটা দেওয়া আছে, পয়েন্টগুলো ইউজ করে লিখতে হবে। এখানে রাইটিংটা আমি লিখে দিয়েছি, তোমরা খাতার মধ্যে একটু তুলে নাও ভিডিওটা পজ করে। এটা বোঝানোর কিছু নেই সেরকমই, তোমরা সবাই এই গল্পটা জানো। ঠিক আছে? তাও একটু আমি বলে দিই। ওয়ান্স আ হেয়ার, প্রথমে আমি মোরাল দিয়ে সরি মোরাল বলছি। প্রথমে আমি টাইটেল দিয়েছি। স্টোরি রাইটিং এর সময় তোমাদেরকে যদি টাইটেল বা মোরাল এগুলো যদি দিতে বলা নাও থাকে তাও কিন্তু তোমরা দেবে। ঠিক আছে? অবশ্যই দেবে। আর বারবার বলেছি স্টোরি রাইটিং লেখার সময় তোমরা পাস্ট টেন্স ইউজ করবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা আমি টাইটেলে দিয়েছি। এবার কি বলছে দেখো, ওয়ান্স আ হেয়ার চ্যালেঞ্জড আ টর্টয়েস টু আ রেস, একবার কি একটা খরগোশ একটা কচ্ছপকে চ্যালেঞ্জ করেছিল রেসের জন্য। ঠিক আছে? দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ স্পিড, তার যে গতি সেই গতিটার জন্য কিন্তু ওই খরগোশটা অনেক বেশি গর্বিত ছিল যে আমি বিরাট জোরে দৌড়াতে পারি। দ্য টর্টয়েস অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জটা যেটা চ্যালেঞ্জটা করা হয়েছিল সেটাকে অ্যাকসেপ্ট করেছিল। ঠিক আছে? ওই কচ্ছপটা। Thus the race began, এইভাবেই তাদের রেসটা শুরু হলো। দ্য হেয়ার ran very fast and soon went far ahead, এরপরে কি হয়েছে? ওই যে খরগোশটা খুব দ্রুত গতিতে দৌড়ে সে অনেকটা এগিয়ে গিয়েছিল। Seeing the tortoise far behind, যখন সে দেখলো যে ওই কচ্ছপটা অনেকটা পেছনে আছে, he decided to rest under a tree, সে কি মনস্থির করলো? সে কি ভাবলো? যে এবার আমি একটু বিশ্রাম করে নিই একটা গাছের তলায়। Soon he fell asleep, আর শীঘ্রই সে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। The tortoise kept moving slowly but steadily, steadily কথাটার মানে হচ্ছে যে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে লাগাতার ধীরে, ধীরে সে এগিয়ে যাচ্ছিল। He did not stop on the way, সে কিন্তু রাস্তাতে একবারও দাঁড়ায়নি। After some time, কিছুক্ষণ পর he crossed the sleeping hare and reached the goal first, কিছুক্ষণ পরে কি ওই ঘুমন্ত যে আম খরগোশটা ছিল তাকে কিন্তু পেরিয়ে যায় অ্যান্ড রিচ দ্য গোল ফার্স্ট, আর যেখানে গন্তব্য যেখানে পৌঁছতে হবে সেখানে কিন্তু সবার আগেই পৌঁছে যায়। হোয়েন দ্য হেয়ার woke up, যখন ওই খরগোশটা ঘুম ভেঙে যখন খরগোশটা উঠলো, হি ran ফাস্ট বাট ইট ওয়াজ টু লেট, সে খুব দ্রুত গতিতে আবার দৌড়াতে শুরু করলো কিন্তু এটা অত্যন্ত দেরি হয়ে গিয়েছিল। দ্য টর্টয়েস হ্যাড অলরেডি ওয়ান দ্য রেস, এরপরে কি কচ্ছপটা কিন্তু ইতিমধ্যেই ওই রেসটা জিতে ফেলেছিল।
ঠিক আছে? তাহলে এটা তোমরা তুলে নাও খাতাতে ভিডিও পজ করে। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই হয়ে গেল। তোমাদের ৩ নম্বর মডেল। নেক্সট মডেল যেটা হবে আমি ৪ নম্বর মডেলটা সলিউশন করব। আর তোমরা ভিডিওগুলো প্রত্যেকটাই দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।